হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কিছুদিন আগে একটা ভিডিও আমি বার করেছিলাম যেখানে আমি 10টা এমন হিন্দি সিনেমা নিয়ে কথা বলেছিলাম যেগুলো তখনকার দিনে হিট তো করেনি, বাট আজকের দিনে দাঁড়িয়ে টিভি বা ওটিটিতে সেগুলো কাল্ট ক্লাসিক হিসেবে পরিচিত হয়। কিন্তু আমি তখন এটাও বলেছিলাম যে এরকম ধরনের হিট বা কাল্ট ক্লাসিক আমার কাছে কোনো মাইনে রাখে না, কারণ যখন সিনেমা হলে আসে একটা সিনেমা এবং সেই সিনেমাটা টাকা কামাতে পারে না, তখন সিনেমা ইন্ডাস্ট্রির লস হয়। যে সেই সিনেমাটাকে একটা ভালো ইন্টেনশন নিয়ে বানায় তার মরালটা ডাউন হয়, তারপরে ওটা ওটিটিতে এসে বা টিভিতে এসে কাল্ট ক্লাসিক হলো, সেই হিট হওয়ার কোনো মানে হয় না। এবং যখন এরকম ধরনের সিনেমা চলে না, তখন এরকম ধরনের সিনেমা ফিল্ম মেকাররা বানাতে চায় না, এবং তারপর আমরা কমপ্লেন করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা তৈরি হয় না। তৈরি হয়েছিল একটা টাইমে, বাট সেগুলো আমরা টাইম দিইনি বা সেগুলো আমরা দেখতে যাইনি, এবং সেই জন্যই আজকে গদধরা প্যাটার্নে আমাদেরকে সিনেমা দেখতে হয়। তো আমি ভাবলাম যে এরকম সিনেমা তো বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক আছে, খালি হিন্দি কেন। আজকে বাংলা এমন 5খানা সিনেমা আমি নিয়ে এসেছি যেগুলো বক্স অফিসে ফ্লপ করেছিল, বাট আজকের দিনে সেগুলো কাল্ট ক্লাসিক এবং সেগুলো লোক বারবার করে দেখতে চায়, এবং সেগুলো আজকে লোক বুঝতে পারে যে তখন তারা কি ভুল করেছে সেই সিনেমাগুলোকে হলে গিয়ে না দেখে। হয়তো হলে গিয়ে দেখলে আজকে আরেকটু বেটার হতে পারতো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির পজিশন। তো চলুন ভিডিও স্টার্ট করি। 5খানা ফিল্মই আমি মাত্র কেন রেখেছি, কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বক্স অফিস কালেকশন খুব ভালো পাওয়া যায় না। হিন্দিতে যেরকম অ্যাভেলেবেল থাকে পোর্টালে, সোশ্যাল মিডিয়াতে, বাট এখানে কিন্তু সেইভাবে বক্স অফিস কালেকশনটা আমাদের সামনে আসে না। তো সেই জন্য এখানে বক্স অফিস কালেকশন খুঁজে বার করা, রিসার্চ করা একটু টাফ হয়ে যায় বাংলা সিনেমার ক্ষেত্রে। তো এখানে আজকে 5টা সিনেমা নিয়ে কথা বলবো, আগামী দিনে আরো লিস্ট বানাবো, একটু রিসার্চ ফিসার্চ করে নি ভালো করে, আরো পরে নিয়ে আসবো আমি সিনেমার লিস্ট এরকম। তো চলুন বেশি কথা না বলে লিস্ট স্টার্ট করি। প্রথমে 5 নম্বরে আমি যে সিনেমাটাকে রেখেছি সেটার নাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। বুঝতেই পারছেন আজকের দিনে সিনেমাটা কত হিট আর কত ফ্যান ফলোইং এই সিনেমাটা। রাজেশ গাঙ্গুলি এটাকে ডাইরেক্ট করেছিলেন, আর এটার কাস্টে ছিল জিদ্দা আর আবির। জিদ্দার ক্যারেক্টারটা এক্সটেন্ডেড ক্যামিও আমরা বলতে পারি। এখানে গল্পটা দেখানো হচ্ছে এমন একটা লোকের, যেই লোকটা একজন ভীতু লোক এবং যেই লোকটা খুব সরল সাধারণ লোক, যাকে সমাজে আমরা বোকা বলে থাকি সাধারণত। সেরকম একটা লোকের গল্প, যার লাইফে তার একটা বন্ধু আসে এবং তারপরে সেই বন্ধুটা তার লাইফ কি করে চেঞ্জ করে, তার লাইফ 360 ডিগ্রি কি করে পাল্টে দেয়, সেই নিয়েই গোটা সিনেমাটা। এটা কোথায় পাবেন আপনি? এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আর নেটফ্লিক্সে এটা অ্যাভেলেবেল আছে। লো কোয়ালিটি আছে ইউটিউবে, নেটফ্লিক্সে একটু হাই কোয়ালিটি। এই সিনেমাটা যেই ধরনের গল্পটা বলছে সেটা অ্যাহেড অফ টাইম, এবং তখনকার দিনে লোক এই ধরনের মুভি দেখতে হ্যাবিচুয়েটেড ছিল না। এটা একটু স্লো বার্ন প্রেসের একটা মোমেন্ট। এখানে আপনি মোমেন্টগুলো আপনাকে টাইম দিতে হয়, তৈরি হতে হয়। ওই যে জিনিসগুলো, এই যে ফাস্ট পেস জিনিসগুলো, সেগুলো একটু পরে আসে, যার জন্য আমার মনে হয় যে লোক এই মুভিটার সাথে তখনকার দিনে কানেক্ট করতে পারেনি। জিদ্দা এবং আবির তার অসাধারণ কেমিস্ট্রি, অসাধারণ অভিনয়, অসাধারণ স্ক্রিন প্লে, তার সঙ্গে বাকি যারা যারা ছিল তারাও এখানে খুব ভালো পারফর্ম করেছিল। শান্তিলাল বলুন, এখানে আমাদের খরাসদা বলুন, প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছিল। একটা কম্প্যাক্ট সিনেমা, ভালো সিনেমা। সিনেমাটা একটা মেসেজও ডেলিভার করে যে এই সমাজে যদি আপনি বোকা হয়ে থাকেন, সরল সোজা হয়ে থাকেন, সমাজ কিন্তু আপনাকে পিষে দিয়ে চলে যাবে, কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না যতক্ষণ আপনি পাল্টা মার দিতে পারছেন সমাজকে। সেই গল্পটা, সেই মেসেজটা এখানে যেভাবে তুলে আসে সেটা আউটস্ট্যান্ডিং। আজকের দিনে লোক এই সিনেমাটাকে হই হই করে দেখে, লোক এই সিনেমাটার মতো সিনেমা আরো দেখতে চায়, কিন্তু তখনকার দিনে দেখলে এরকম ধরনের সিনেমা হয়তো আরো বানানো যেত। নেক্সট বা 4 নম্বর যে সিনেমায় মুভ করবো সেটা হচ্ছে রসগোল্লা। নবীন চন্দ্র দাস, যাকে রসগোল্লার ইনভেন্টর বলা হয়। আর কলকাতাতে রসগোল্লার ঐতিহ্য কি আর রসগোল্লার দাম কি কলকাতাতে, সেটা আমরা সবাই জানি। এই রসগোল্লা তৈরি কিভাবে হয়েছিল এবং কিভাবে আমাদের ট্রেডিশনের সাথে রসগোল্লা মিলেমিশে একাকার হয়ে গেছে, এই গল্পটাই দেখানো হয়েছে এই সিনেমায়। ডাইরেক্টেড বাই পাভেল। কাস্টে আছে উজান গাঙ্গুলি, আমাদের কৌশিক গাঙ্গুলির ছেলে। আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি, আউটস্ট্যান্ডিং একটা স্টোরি, আউটস্ট্যান্ডিং এর প্রেজেন্টেশন এবং আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং, ইমোশন থাকা সত্ত্বেও এই সিনেমাটা তখনকার দিনে লোককে প্রভাবিত করতে পারেনি। লোক এই সিনেমাটা হলে গিয়ে দেখতে যায়নি। আজকের দিনে সিনেমাটা হটস্টারে আপনি পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন, একটু লো কোয়ালিটিতে। যেটা ইচ্ছা আপনারা দেখতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই সিনেমাটা দেখুন। কলকাতাতে যেই জিনিসটা দিয়ে লোক কলকাতাকে চেনে, রসগোল্লা, যেটা ছাড়া আমাদের কোনো শুভ কাজ উতরায় না আজকের দিনে, সেই জিনিসটা কিভাবে এসেছিল কলকাতায়, কিভাবে আমাদের সঙ্গে আমাদের সমাজ এই জিনিসটা এত বড় জায়গা নিয়ে নেয়, সেই সবকিছু দেখানো হয়েছে এই সিনেমাতে। এবং আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি, স্টোরি টেলিং খুব ভালো, ডাইরেকশন ভালো, পারফরমেন্সেস খুব ভালো, ইমোশন খুব ভালো আছে। যান এই সিনেমাটা দেখুন, আপনার খুব ভালো লাগবে এবং আপনার মনে থেকে যাবে অনেকদিন এই সিনেমাটা। নেক্সট বা 3 নম্বর এবার যে সিনেমাটায় মুভ করব সেটার নাম হচ্ছে অনিকেত চট্টোপাধ্যায় ডাইরেক্ট করা, দেব আর রুক্মিণী অভিনীত কবির। এবার কবির সিনেমাটা একটু আলাদা ধরনের সিনেমা, ঠিক আছে, একটু হেড অফ টাইম সিনেমা, এবং এরকম ধরনের সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে সচরাচর দেখা যায় না। এবং এই সিনেমাটার আরেকটা বিশেষত্ব হলো ট্রিটমেন্ট। এবার এই ট্রিটমেন্টটার জন্য সিনেমাটা না তখনকার দিনে চলেনি। কেন চলেনি? কারণ হচ্ছে লোক বিশ্বাস করেছিল যেহেতু দেব আছে এটার মধ্যে, এবং এই ট্রেলারটা এভাবে ডিজাইন করা হয়েছিল যে সিনেমাটার মধ্যে অ্যাকশন থাকতে চলেছে এবং হাই অকটেন অ্যাকশন থাকতে চলেছে। কিন্তু আপনি যদি সিনেমাটা দেখেন, সিনেমাটা মেনলি কনভারসেশনের ওপরে চলে, তাদের মাইন্ড স্পেসটাকে দেখাচ্ছে, এবং সেখানে অ্যাকশন কিন্তু খুব কম আছে এবং
এবং এটাই বোধহয় দর্শককে ডিসঅ্যাপয়েন্ট করে। এখানে যে গল্পটা বলা হচ্ছে, একটা ট্রেনের মধ্যে দুজন মানুষের দেখা হয়, একটা ছেলে আর একটা মেয়ে। এই দুজন মানুষ কি সাধারণ মানুষ নাকি এদের পেছনে অন্য কোনো গল্প আছে, এই নিয়েই গোটা সিনেমাটা। আউটস্ট্যান্ডিং সিনেমা, আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফি। যেরকম গদধরা ট্রিটমেন্টে আমাদের বাংলা সিনেমা তৈরি হয়ে থাকে, সেরকম ট্রিটমেন্টের থেকে বেরিয়ে একটু আলাদাভাবে এই মুভিটাকে ভাবা, দেবকে খুব ভালোভাবে ইউজ করা, রুক্মিণীকে খুব ভালোভাবে ইউজ করা, তাদের দুজনের কেমিস্ট্রি, তাদের দুজনের পারফরমেন্স খুব ভালো ছিল। এবং এই সিনেমাটা আজকের দিনে আপনি অ্যামাজন প্রাইমে বোধহয় দেখতে পারেন। কবির অ্যামাজন প্রাইমে আছে, ইউটিউবে আছে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। অ্যামাজন প্রাইমে চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। এবং সিনেমাটা আউটস্ট্যান্ডিং সিনেমা, একটু ভিন্ন স্বাদের সিনেমা, যেটা দেখলে আপনারা একটু অন্য ধরনের স্বাদ পাবেন, বাংলা ইন্ডাস্ট্রিকে একটু ভালোভাবে চিনবেন যে আচ্ছা বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের সিনেমাও তৈরি হয়েছিল কোনোদিন। নেক্সট বা 2 নম্বর যে সিনেমাটা মুভ করবো, আবার দেবদাস সিনেমা। এবং দেবদার কপালটাই খারাপ, যখন এক্সপেরিমেন্ট করতে গেছে লোক সেভাবে নেয়নি, তারপরে ব্যাক টু ব্যাক ফ্যামিলি ড্রামা করলো, লোক বলছে সেই একই ধরনের সিনেমা। এবার একটু আবার এক্সপেরিমেন্ট করতে চাইছে খাদানের মধ্যে দিয়ে বা টেক্কার মধ্যে দিয়ে, দেখা যাক সেই সিনেমাগুলো কেমন হয়, আশা তো রাখছি ভালো হবে। এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এই সিনেমাটাকে বাংলাতে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা বলা হয় এবং দেবদার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সও বলা হয়। নাম বুনোহাস। গল্প কি বলছে, একটা খুব সাধারণ ঘরের সাধারণ একটা ছেলের গল্প, যে লাইফে একটা ভুল করে স্বপ্ন দেখে ফেলেছিল। কি স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে বড় হওয়ার, টাকা কামানোর। এবং এই টাকা কামাতে গিয়ে তার জীবন থেকে কি কি চলে যায় এবং তাকে কি দাম দিতে হয় এর পরিবর্তে, এই নিয়েই গোটা সিনেমাটা। অনিরুদ্ধ রয় চৌধুরী এটা ডাইরেক্ট করেছিলেন, দেবদা ছিল, শ্রাবন্তী ছিল লিড রোলে। এবং এই সিনেমাটায় একটা গরিব ঘরের ছেলের যে স্ট্রাগল, তার যে স্বপ্ন, মানে তার একটা ছোট স্বপ্ন যে তার কাছ থেকে এত কিছু কেড়ে নিতে পারে, গরিব ঘরের ছেলে মেয়েদের যে স্বপ্ন দেখাই উচিত না, সেই জিনিসটাকে এত ভালো রিয়েলিস্টিক ওয়েতে দেখানো হয়েছিল। দেবদাকে যেভাবে বাংলা ইন্ডাস্ট্রি চিনত বুনোহাসের আগে, পুরো পাল্টে দিয়েছিল দেবদাকে নতুন ভাবে প্রেজেন্ট করেছিল। লোক বলতে বাধ্য হয়েছিল যে না, এই মানুষটা অ্যাক্টিংও পারে, খালি স্টারডাম দিয়ে এই মানুষটা ইন্ডাস্ট্রিতে নেই। এবং বুনোহাস যে লেভেলের তখনকার দিনে মুভি বার করেছিল ইন টার্ম অফ টেকনিক্যালিটি, পারফরমেন্সেস, স্টোরি টেলিং, সবকিছুর দিক থেকে বুনোহাস 1 নম্বরে ছিল। বাট তখনকার দিনে লোক সিনেমাটার সঙ্গে খুব একটা কানেক্ট করতে পারেনি। আবার সেই একই ভুল, লোক ভেবেছিল দেবদা প্রচুর অ্যাকশন করবে হয়তো, এবং লোক এই সিনেমাটা দেখতে গিয়ে সেরকম অ্যাকশন দেখতে পায়নি এবং সেই জন্যই লোকের মনে হয়তো সিনেমাটা সেভাবে জায়গা করে নিতে পারেনি। এই মুভিটাও আমি আপনাকে হাইলি রেকমেন্ড করলাম। দেবদার একটা বেস্ট পারফরমেন্স দেখতে চাইলে অথবা বাংলা ইন্ডাস্ট্রিতে ভিন্ন স্বাদের একটা সিনেমা দেখতে চাইলে এই মুভিটা দেখাটা খুব জরুরি। কোথায় পাবেন? প্রাইমে পাবেন, আর খুব সম্ভবত হইচইতে পাবেন। ইউটিউবে বোধহয় অ্যাভেলেবেল নেই, তাও একবার খুঁজে নেবেন। প্রাইমে আর হইচইতে দুটো ওটিটি প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, এক্ষুনি গিয়ে চেক আউট করুন, মজা পেয়ে যাবেন দেখে। নেক্সট বা 1 নম্বর যে সিনেমাটায় মুভ করবো, সেটা বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি আন্ডাররেটেড সিনেমা। কেন? কারণ যখন এটা হলে রিলিজ করেছিল তখন তো চলেইনি। যখন এটা আজকে হইচইতে আছে বা ইউটিউবে আছে, মানে পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে, তখন এই সিনেমাটা চলে না। তখন এই সিনেমাটা খুব বেশি লোক যে দেখে ফেলেছে তা কিন্তু নয়। ছবিটার নাম হচ্ছে হীরালাল, ডাইরেক্টেড বাই অরুণ রয়, আর কিঞ্জল নন্দ এটাতে লিডে পারফর্ম করেছিল হীরালাল সেনের চরিত্রে। এই যে চরিত্রটা হীরালাল সেন, তিনি আমাদের ইন্ডিয়ার প্রথম ভাগের ফিল্ম মেকার, মানে যারা একদম ফার্স্ট ফিল্ম মেকার বলা হয় ইন্ডিয়াতে, তাদের মধ্যে একজন। ফার্স্ট আমাদের অ্যাড ফিল্ম বানায় হীরালাল সেন। ফার্স্ট আমাদের ইন্ডিয়াতে পলিটিক্যাল সিনেমা কে বানায়? হীরালাল সেন। তো এই যে ক্যারেক্টারটা, একজন বাঙালি হিসেবে ক্যারেক্টারটা তো আমাদের জানা উচিত, আমাদেরকে এই ক্যারেক্টারটা সম্বন্ধে চেনা উচিত। বাট আজকে যখন সিনেমাতে তাকে পোর্ট্রে করা হয় এবং আউটস্ট্যান্ডিংলি পোর্ট্রে করা হয় বাই কিঞ্জল নন্দ, সেই ফিল্মটা আজও অব্দি চলে না। এই সিনেমাটা দেখুন, বাঙালি হিসাবে এই সিনেমাটা দেখাটা আমাদের জন্য জরুরি। এই সিনেমার টেকনিক্যালিটি, মানে এরাটা যেভাবে ক্রিয়েট করেছিল, কিঞ্জল নন্দ সে যেভাবে বডি ট্রান্সফর্ম করে, কে বলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে বাজেটের জন্য বডি ট্রান্সফরমেশন করা যায় না? কিঞ্জল নন্দ যেভাবে নিজেকে পরিবর্তন করে প্রত্যেকটা জায়গায়, ইমোশন, এখানে ড্রামা, এখানে যে গুজবাম মুভমেন্ট, তার সঙ্গে প্রত্যেকটা অ্যাক্টরের অ্যাক্টিং, শাশ্বতদা আছে এখানে শঙ্কর চক্রবর্তী আছে, এখানে খরাসদা আছে, এত ভালো ভালো সাইড পারফর্মাররা আছে এবং আউটস্ট্যান্ডিং ডাইরেকশন বাই অরুণ রায়। এই সিনেমাটা না দেখলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তারপরে কমপ্লেন করতে আসবেন না যে বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা হয় না। হীরালাল গিয়ে দেখুন, এবং হীরালাল দেখার পর আপনি যদি না কেঁদে এই মুভিটা শেষ করতে পারেন, তাহলে আমি আপনাকে মেনে যাবো যে আপনার বুকের পাড়ায় সত্যি দম আছে। এই ছিল 5খানা আন্ডাররেটেড মুভি, যখন হলে বেরিয়েছিল তখন চলেনি, বাট আজকে কাল্ট ক্লাসিক হিসাবে পরিচিত হয়ে গেছে। যান, গিয়ে দেখুন, আর দেখে এসে জানান কার কোনটা ভালো লাগলো। আর আপনাদের যদি থাকে যে কোনো আন্ডাররেটেড মুভি আপনারা জানেন, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সেগুলো নিয়ে পরবর্তীকালে কোনো একদিন ভিডিও বানাবো। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।